হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে আজ 28শে ফেব্রুয়ারি। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু রিপিটেড হচ্ছে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিটেড হচ্ছে। তো অবশ্যই আমি বলবো, আমি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের করে দিয়েছি, তোমরা অবশ্যই পরীক্ষার আগে ওই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও। আশা করি ওখান থেকে অনেক প্রশ্ন পাবে এবং আগামীতে যারা পরীক্ষা দেবে অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। এম কে সরোজা কোন নাচের সঙ্গে যুক্ত? তো এম কে সরোজা ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম নাচ একটি শাস্ত্রীয় নৃত্য। ভারতনাট্যম নাচটা কি একটা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে। তো এম কে সরোজা কিন্তু ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। এম কে সরোজা তিনি 2011 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1995 সালে। ভারতনাট্যম নাচটি ভারতের তামিলনাড়ু রাজ্যের কিন্তু একটি নাচ, শাস্ত্রীয় নৃত্য। ভারতনাট্যম নাচের অপর নাম সাদিরাত্তম। ঠিক আছে, সাদিরাত্তম কিন্তু ভারতনাট্যম নাচের অন্যতম নাম। দেবদাসী নাচ, এটা কিন্তু ভারতনাট্যম নাচের একটি অঙ্গ, দেবদাসী নাচ। পরবর্তী প্রশ্ন, টিপ্পনী কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর গুজরাটের, সৌরাষ্ট্রের। গুজরাটের একটি রাজ্য যদি বলা হয় গুজরাটে, এবং গুজরাটের সৌরাষ্ট্রেতে কিন্তু এই টিপ্পনী লোকনৃত্যটি পরিবেশন করা হয়। চলো নেক্সট। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল? এটা রিপিটেড প্রশ্ন, আমিও অনেকবার বলে দিয়েছি। তো এটা সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 সালে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 সালে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 1966। আর 1968 সালে লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে কিন্তু ভারতের সবুজ বিপ্লব হয়েছিল। এই সবুজ বিপ্লবের ফলে কি হয়েছিল? খাদ্যশস্য, বিশেষ করে গম এবং ধানের কিন্তু ব্যাপক ফলন হয়েছিল। সবুজ বিপ্লবের ফলে কি? উন্নত মানের রাসায়নিক কীটনাশক ব্যবহার এবং প্রযুক্তিগত ট্রাক্টর, ঠিক আছে, ব্যবহার করে কিন্তু কৃষিকাজে কিন্তু ব্যাপক পরিবর্তন এবং আমূল পরিবর্তন দেখা দিয়েছিল। সবুজ বিপ্লব ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এলাকায় কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে কিন্তু বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। পরবর্তী প্রশ্ন, ভারতের 14তম জনগণনা কবে শুরু হয়েছিল? 2011 সালে ছিল 15তম। তাহলে 14তম কত হবে? তার 10 বছর আগে, কারণ জনগণনা প্রতি 10 বছর অন্তর অন্তর কি করা হয়। তো সঠিক উত্তর হবে 2001 সালে। 2001 সালে কিন্তু ভারতের 14তম জনগণনা হয়েছিল। ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে লর্ড মেয়র আমলে। আর প্রতি 10 বছর পর জনগণনা শুরু হয় 1881 সালে। আর এতে ভারতের স্বাধীনতার পর ভারতের প্রথম জনগণনা হয়েছিল 1951 সালে। চলো নেক্সট। 2022 অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়েছে? তো 2022 সালে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ কিন্তু স্পেন জয়ী হয়েছিল এবং খেলাটা হয়েছিল ভারতে। এছাড়াও যদি দেখি 2023 অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ কোথায় হয়েছিল? ইন্দোনেশিয়ায়। ঠিক আছে, 2023 অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল বিশ্বকাপ ইন্দোনেশিয়ায় হয়েছিল। এছাড়া 2023 মহিলা ফুটবল বিশ্বকাপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। 2023 সালে
মহিলা বিশ্বকাপ, মহিলা ফুটবল বিশ্বকাপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এবং স্পেন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিসিসিআইয়ের বর্তমান প্রধান নির্বাচক কে? তো বিসিসিআইয়ের বর্তমান প্রধান নির্বাচক অজিত আগারকার। বিসিসিআইয়ের বর্তমান সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, পুরুষ দলের কোচ রাহুল দ্রাবিড় এবং মহিলা দলের কোচ অমল মজুমদার। বিসিসিআই, যা সদর দপ্তর মুম্বাই। চলো নেক্সট, ভারতের স্বাধীনতা দিবসের দিন কোথায় ভারতের স্বাধীনতা দিবসের দিন কেন্দ্রীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়? তো ভারতের স্বাধীনতার দিন কিন্তু কেন্দ্রীয় পতাকা দিল্লির লালকেল্লায় উত্তোলন করা হয়। কে উত্তোলন করেন? প্রধানমন্ত্রী কিন্তু কেন্দ্রীয় পতাকা উত্তোলন করেন। আর গণতন্ত্রের দিন দিল্লির রাজপথে কিন্তু পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবসের দিন কোথায় পতাকা উত্তোলন করা হয়? দিল্লির লালকেল্লায়। এবং গণতন্ত্রের দিন রাজপথে কিন্তু কুচকাওয়াজ এবং পতাকা তোলা হয়। কুচকাওয়াজ, বিভিন্ন রকমের কুচকাওয়াজ এবং পতাকা উত্তোলন করা হয়। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের শিশু লিঙ্গানুপাত কত ছিল? 2011 সালের যে জনগণনা হয়েছিল সেখানে শিশু লিঙ্গানুপাত ছিল 919 জন। শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম হরিয়ানায় শিশু লিঙ্গানুপাত, সেখানে প্রতি হাজার পুরুষে 834 জন মহিলা। লিঙ্গানুপাত সবচেয়ে কম। ভারতের রাজ্যগুলোর মধ্যে লিঙ্গানুপাত সর্বোচ্চ রয়েছে অরুণাচল প্রদেশ। এটা কিন্তু শিশু বলতে বোঝায় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। সেখানে কিন্তু লিঙ্গানুপাত 972। আর 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত 943। কেরালায় লিঙ্গানুপাত সবচেয়ে বেশি, সেখানে 1028 জন। 1000 জন পুরুষের মধ্যে কিন্তু 1028 জন কিন্তু মহিলা। এবং হরিয়ানায় লিঙ্গানুপাত সবচেয়ে কম, সেখানে লিঙ্গানুপাতের পরিমাণ 879 জন। চলো নেক্সট, ভারতের এয়ারফোর্সের উপপ্রধানকে, দেখো প্রধান বলেনি, উপপ্রধান বলেছে। তো ভাইস প্রেসিডেন্ট, ভারতের এয়ারফোর্সের ভাইস প্রেসিডেন্টকে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি 15 মে 2023 থেকে তার কার্যভার গ্রহণ করেছেন। উপপ্রধান আশুতোষ দীক্ষিত। ভারতের বর্তমান 24তম বিমান বাহিনীর প্রধান বিবেক রাম চৌধুরী। ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার, তিনি ভারতের 25তম। এবং আর্মি প্রধান মনোজ পাণ্ডে, আর্মি প্রধানকে মনোজ পাণ্ডে। আর ভারতের বর্তমান সিডিএসকে অনিল চৌহান, তিনি দ্বিতীয়। বর্তমান যে সিডিএস রয়েছে, চিফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, তিনি কিন্তু দ্বিতীয় সিডিএস, ঠিক আছে। তো দেখো প্রত্যেক 3 বাহিনীর কিন্তু আমি বলে দিলাম। চলো নেক্সট, আত্মসম্মান আন্দোলন কে শুরু করেছিলেন? তো আত্মসম্মান আন্দোলন কিন্তু ইভি রামাস্বামী নাইকার এই আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন। আত্মসম্মান আন্দোলন 1925 সালে রামাস্বামী নাইকার এবং এস রামানাথ শুরু করেছিলেন। রামাস্বামী নাইকার এস রামানাথকে সঙ্গে নিয়ে কিন্তু এই আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর সন্তুর। পণ্ডিত শিবকুমার শর্মা কিন্তু সন্তুর, এটা কিন্তু আমি অনেকবার বলে দিয়েছি। চলো নেক্সট, শোভনা নারায়ণ কোন নাচের সঙ্গে যুক্ত? তো শোভনা নারায়ণ কিন্তু কত্থক নাচের সঙ্গে যুক্ত, আমি কিন্তু কালকেই বলে দিয়েছি ঠিক আছে। তো শোভনা নারায়ণ কত্থক, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু কত্থক নৃত্য পরিবেশন করা হয়। কত্থক একটি ভারতের শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় ও শ্রেণী রয়েছে? তো আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় ও 18টি শ্রেণী রয়েছে। আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে, যার মধ্যে 94টি প্রাকৃতিক ও 24টি কৃত্রিম। সবুজ বিপ্লবের থেকে একটা কথোপকথন এসেছিলো, তো তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছো অবশ্যই একটু কমেন্ট করে বলবে সবুজ বিপ্লব থেকে কী প্রশ্ন এসেছিলো। চলো নেক্সট প্রশ্ন,
ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের কয়টি অঙ্গ রয়েছে? তো ভারতীয় সংবিধান অনুযায়ী কিন্তু ভারত সরকারের 3টি অঙ্গ রয়েছে। সেগুলো কি? আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি কিন্তু ভারত সরকারের অঙ্গ। চলো নেক্সট। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বর্তমানে কী নামে পরিচিত? তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামে পরিচিত। 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নাম দেওয়া হয়েছিল। 2023-এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। 1991-92 সালে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। প্রথম পেয়েছিলেন দাবারু বিশ্বনাথ আনন্দ। প্রথম এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ। চলো নেক্সট প্রশ্ন। অশোক থেকে একটা প্রশ্ন এসেছিল। তো দেখো, সম্রাট অশোক মৌর্য বংশের শাসক ছিলেন এবং বিন্দুসারের পুত্র। মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য 321 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। সম্রাট অশোক সিংহাসনে বসেন 273 খ্রিস্টপূর্বাব্দে এবং রাজ্যাভিষেক হয় 269 খ্রিস্টপূর্বাব্দে। সম্রাট অশোক দেবনামপ্রিয় এই উপাধিটি ধারণ করেছিলেন। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল তার আমলে। অশোকের সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, যার বর্তমান নাম পাটনা, গঙ্গা নদীর তীরে অবস্থিত। অশোক তার সন্তান সংঘামিত্রা এবং ছেলে মহেন্দ্রকে কিন্তু শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। এই সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। তো এই 17টা প্রশ্ন তোমাদের জন্য ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।